আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বাংলা প্রথম পত্রে সৃজনশীল লেখার কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু বোর্ড পরীক্ষায় সর্বপ্রথম আপনাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বাংলায় কিন্তু 70 মার্কে আপনাকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয় এবং সৃজনশীলে যদি আপনি A+ পেতে চান অবশ্যই আপনাকে সৃজনশীল লেখার যে স্ট্যান্ডার্ড একটা কৌশল আছে এই কৌশলটা রপ্ত করে তারপর পরীক্ষা হলে যেতে হবে। কারণ অনেক সময় দেখা যায় এই সৃজনশীলের স্টেপ বাই স্টেপ কৌশলে লেখার নিয়মটা না জানার কারণে আমরা ফুল মার্ক পাই না। তো কিভাবে আপনি সৃজনশীল কৌশলে আপনি স্টেপ বাই স্টেপ লিখে ফুল মার্ক পাবেন বা কিভাবে আপনি 70 মার্কের অ্যান্সার টাইমের ভিতরে করতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেব। এর জন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, যারা বাংলা প্রথম পত্রে ভালো করতে চান, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম সৃজনশীল উত্তর করার জন্য প্রথম আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে সঠিকভাবে প্রশ্ন নির্বাচন করতে হবে। প্রশ্নটা কেন সঠিকভাবে নির্বাচন করতে হবে? কারণ আপনাকে যখন প্রশ্নপত্র দিবে প্রথম আপনার কাজ হবে প্রশ্নপত্রটা ভালোভাবে পড়ে কোনটা আপনি উত্তর করবেন সেটা আপনাকে আগে নির্বাচন করতে হবে। এর জন্য মাথায় রাখতে হবে যে আপনাদের সৃজনশীল এখানে টোটাল 11টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই 11টা থেকে আপনাকে 60টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা মার্ক 10 করে টোটাল 70 মার্কের উত্তর করতে হবে। এই যে আপনি 60টা প্রশ্নের উত্তর করবেন, এই উত্তর করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক বিভাগ যেটা গদ্য থাকবে সেখানে 4টা থেকে 2টার উত্তর অবশ্যই আপনাকে করতে হবে। খ বিভাগ যেটা পদ্য সেখান থেকে 3টার ভিতরে 2টার উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। গ বিভাগ যেটা উপন্যাস সেখানে 2টা থেকে 1টার উত্তর করতে হবে। আর ঘ বিভাগ যেটা নাটক সেখানে 2টা থেকে 1টার উত্তর করতে হবে। তাহলে টোটাল এখানে হচ্ছে হলো 2 2 4 5 6 আর এই 4টা বিভাগ থেকে যে কোনো একটা থেকে আপনাকে আরেকটা এক্সট্রা উত্তর করতে হবে। এবং অবশ্যই যখন আপনি প্রশ্ন নির্বাচন করবেন তখন এই জিনিসটা মাথায় রেখে আপনি সিলেকশন করবেন। কারণ অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা এই যে ক বা খ থেকেই দেখা যায় যে 6টা উত্তর করতে চায় বা এরকম জিনিসটা করা যাবে না। এর জন্য মাথায় আগে আপনাকে এটা সেট আপ রেখেই প্রথমে আগে কোশ্চেন থেকে আপনাকে দেখতে হবে কোনগুলো আপনার জন্য কমন আসছে। সেগুলো প্রথম কাজ হবে দ্রুত আগে আপনাকে এই প্রশ্নগুলো মানে নির্বাচন করা যে আপনি কোনটার উত্তর করবেন। তারপরে মেনলি কাজ হবে আপনাকে এই সৃজনশীল প্রশ্নের উত্তর করা। এবং সৃজনশীল প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইমটা কিন্তু প্রপারলি অবশ্যই মেনটেন করতে হবে। কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় এই 60টা প্রশ্নের উত্তর করতে পারে না, দেখা যায় 6টা প্রশ্ন করতে করতে সময় চলে যায়। এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রশ্নের উত্তর আপনাকে এমনভাবে করতে হবে যাতে আপনি এই 70 মার্কের উত্তরটা করে দিয়ে আসতে পারেন, তাহলে আপনি রেজাল্ট কিন্তু ভালো করতে পারবেন। এবং এই 70 মার্কের উত্তর করার জন্য অবশ্যই আপনাকে টাইমটাকে সুন্দরভাবে আপনাকে ভাগ করে নিতে হবে। আপনার মাথায় রাখতে হবে একটা সিকিউ উত্তর করার জন্য আপনি যদি 20 মিনিট করে বরাদ্দ রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি 10 মিনিট এক্সট্রা পাবেন রিভিশন দেওয়ার জন্য। কারণ আপনি যদি 20 মিনিট করে যদি সময় দেন তাহলে 60টা প্রশ্ন উত্তর করতে 140 মিনিট আর এক্সট্রা রিভিশনের জন্য 10 মিনিট, তাহলে টোটাল 2 ঘন্টা 30 মিনিট কিন্তু আপনার হয়ে যাবে। এবং বাকি যে 10 মিনিট এক্সট্রা রাখবেন সেই 10 মিনিট আপনার যে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে, আপনার একবার রিভিশন অবশ্যই দিতে হবে। কারণ আমরা অনেক সময় বাংলা দ্রুত লিখতে যে বানান ভুল করি, এই বানান ভুলের কারণে কিন্তু অনেক সময় মার্ক কমে যায়। রিভিশনের জন্য যদি সময় না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার বানানগুলো কিন্তু কারেকশন করতে পারবেন না। অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর ভিতরে আমরা প্রশ্নর মানে সিরিয়ালগুলো সঠিকভাবে দিতে ভুলে যাই, সেক্ষেত্রে সেটাও আপনাকে রিভিশনের জন্য সেই সিরিয়াল নম্বরগুলো চেক করার জন্য অবশ্যই আপনাকে রিভিশনের জন্য সময় রাখতে হবে। কারণ আপনি একটা প্রশ্ন অনেক ভালোভাবে লিখলেন বাট আপনি কত নম্বর প্রশ্ন উত্তর করছেন সেটা আপনি লেখেননি, তাহলে এত কষ্ট করে উত্তর করার মার্ক কিন্তু আসবে হলো 0। এই জন্য অবশ্যই আপনাকে এই 5 থেকে 10 মিনিট আপনাকে অবশ্যই রিভিশন দেওয়ার জন্য অবশ্যই হাতে কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং আপনি যখন প্রশ্ন উত্তর করবেন আপনার জ্ঞানমূলক প্রশ্ন আসবে যেটার মার্ক হলো 1। এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আপনাকে 1 থেকে 2 লাইন, মানে সবচেয়ে ভালো হয় 1 লাইনের ভিতরে উত্তর করা। এবং এটার জন্য আপনাকে সবসময় 1 মিনিট বরাদ্দ রাখবেন, 1 মিনিটের ভিতরে আপনাকে উত্তরটা করে ফেলতে হবে। তারপর অনুধাবনমূলক আসলে 2 মার্কের, সেক্ষেত্রে আপনি 2টা প্যারা করবেন এবং সেটার জন্য আপনি 3 থেকে 4 মিনিট সময় বরাদ্দ রাখবেন। আপনি চেষ্টা করবেন 3 মিনিটের ভিতর যাতে এটা উত্তর হয়ে যায়, আর যদি সর্বোচ্চ যায় 4 মিনিট। তারপর যেটা আসে হলো আপনার এটা হলো প্রয়োগ। তারপর আসলে প্রয়োগ, এই প্রয়োগের জন্য হলো 3 মার্ক, সেক্ষেত্রে আপনি 3টা প্যারা করবেন, এটার জন্য আপনি 6 থেকে 7 মিনিট বরাদ্দ রাখবেন। আপনি চেষ্টা করবেন 7 মিনিটের ভিতরে এটা উত্তর করে ফেলা। তারপর হলো আপনার উচ্চতর দক্ষতা, এই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে 4 মার্ক থাকে, 4 মার্কের জন্য আপনি 4টা প্যারা করবেন আর সেক্ষেত্রে আপনি সময় বরাদ্দ রাখবেন 8 মিনিটের মতো। তার মানে এখানে যদি 8 মিনিট রাখেন, এখানে যদি 7 মিনিট রাখেন
আর এখানে যদি টোটাল 5 মিনিট রাখেন তাহলে টোটাল 20 মিনিটের ভিতরে কিন্তু আপনার একটা সিকিউ প্রশ্ন আপনার উত্তর হয়ে যাবে। আর 20 মিনিট করে উত্তর দেওয়াটা আপনার জন্য পারফেক্ট হবে, কারণ শেষে আপনার হাতে তাহলে রিভিশন দেওয়ার সময় থাকে। আর ঊর্ধ্বে যদি যায় তাহলে 21 মিনিট, অর্থাৎ 20 মিনিটের ভিতরে আপনাকে অবশ্যই শেষ করতে হবে। কারণ অনেক সময় আমরা যেটা করি বা স্টুডেন্টরা যেটা করে, যে প্রথমটাই লাগে 30 মিনিট, তারপর একটা 30 মিনিট দেখা যায় 1 মিনিটের ভিতরে মাত্র 2টা প্রশ্ন উত্তর করে, এতে করে কিন্তু শেষের দিকে যে 60টা প্রশ্ন কিন্তু ভালোভাবে উত্তর করতে পারে না। এর জন্য আপনার উচিত হলো, মানে পারফেক্টভাবে উচিত হলো যে 20 মিনিটের ভিতরে এনি হাউ আপনাকে এটাকে কমপ্লিট করতে হবে। এর জন্য অবশ্যই হাত ঘড়ি নিয়ে যাবেন এবং আপনি পরীক্ষা হলে ঢোকার সাথে সাথে আপনি আগে ফিক্স করে ফেলবেন যে আপনি কোনটার উত্তর কয়টার ভিতরে শেষ করবেন। যেমন আপনি এভাবে যাওয়ার সাথে সাথে আপনি যেটা করতে পারেন, আপনি এভাবে টার্গেট নিতে পারেন, কথা আপনার 10টার সময় পরীক্ষা শুরু, তাহলে আপনি এভাবে আগে মানে রুমে ঢুকে আগে আপনি এভাবে সেট করে রাখবেন যে 10টা 20-এর ভিতরে আমার একটা প্রশ্নের সিকিউ একটা শেষ হবে। আবার 10টা 40 যখন বাজবে তখন আমার 2টা শেষ হয়ে যাবে। তারপর আবার যখন আবার 11টা বাজবে তখন আমার 3টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। এভাবে আপনি আগে টাইম শিডিউলটা করে ফেলবেন। এভাবে যখনই ঘড়ি দেখবেন, আপনি ডিজিটাল যেগুলো ঘড়ি সেগুলো নিয়ে যাবেন, যখনই দেখবেন 10টা 20 বাজছে আপনি একটা শেষ করে ফেলেন, তারপরে 1টা 40 বাজছে 2টা শেষ করে ফেলেন। আপনি যখনই মনের সুখে লিখতে থাকবেন তখন দেখবেন প্রথম 2টা আপনি অনেক ভালোভাবে লিখছেন আর বাদ বাকিগুলো ভালোভাবে টাচ করতে পারতেছেন। এর জন্য পরীক্ষা হলে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে করবেন এবং পরিষ্কার এবং দ্রুত হাতের লেখার চেষ্টা করবেন। অনেকের হাতের লেখা অনেক ভালো আর অনেকের হাতের লেখা নর্মাল। আপনার হাতের লেখা যেমন আছে সেটা তো এখন পরিবর্তন করা সম্ভব না, তবে কাটাকাটি বেশি করবেন না, মানে কাটাকাটি যত কম করবেন আপনার হাতের লেখা যাই হোক না কেন অন অ্যাভারেজ কিন্তু আপনার মার্ক ভালো আসবে। এখন মিলে যেটা নিয়ে আলোচনা করবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সৃজনশীল আপনি কীভাবে লিখবেন। এই সৃজনশীল লেখার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকের ক্ষেত্রে আপনার ক দেওয়া থাকবে, খ দেওয়া থাকবে, গ দেওয়া থাকবে, ঘ দেওয়া থাকবে। তো ক নাম্বার প্রশ্নটা মাঝে মধ্যে দেখা যায় উদ্দীপকের সাথে রিলেট থাকে, আবার মাঝে মধ্যে দেখা যায় উদ্দীপকের সাথে কোনো মিলই থাকে না। যে কোনো জায়গা থেকে কিন্তু ক নাম্বারটা আসতে পারে। আসলে এই ক নাম্বার যেটা জ্ঞানমূলক, এটা হলো আপনার স্মৃতি পরীক্ষা করা হয় যে আপনি কতটুকু মনে রাখতে পারতেছেন। এই জন্য ক নাম্বারটা যে কোনো জায়গা থেকে আপনার প্রশ্ন আসতে পারে। আর খ নাম্বারটা যেহেতু অনুউদাহরণমূলক, এই খ নাম্বারটাও মাঝে মধ্যে উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, আবার মাঝে মধ্যে উদ্দীপকের সাথে মিল নাও থাকতে পারে। তবে এই গ এবং ঘটা উদ্দীপকের সাথে মানে একবার সম্পর্কযুক্ত প্রশ্নই কিন্তু আসবে। এখন প্রশ্ন হলো যে ক নাম্বারটা উত্তর কীভাবে করবেন বা উত্তরটা লেখা কীভাবে শুরু করবেন। যখন আপনি লিখবেন বা প্রথমে তো আপনি অবশ্যই খাতা পাওয়ার পর মার্জিন দিবেন। এই মার্জিন দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন পেন্সিল দিয়ে মার্জিন দেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় এই মার্জিন দেওয়ার সময় আমরা কলম দিয়ে মার্জিন দেওয়ার সময় আঁকা বাঁকা হয়ে যায়। সো চেষ্টা করবেন আপনি পেন্সিল দিয়ে মার্জিন দেওয়ার জন্য, যেন কখনো যদি আঁকা বাঁকা হয় আপনি রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন। এবং মার্জিন দেওয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মার্জিন দেওয়ার সময় অনেক স্টুডেন্ট একটু চালাকিটা কী করে, এই মানে মার্জিনগুলো অনেক বড় রাখে, এতে করে কিন্তু আসলে ওটা অনেক দৃষ্টি কটুর হয়ে যায়। বা আপনি যে মার্জিনটা বড় রাখতেছেন, টিচার কিন্তু এটা বুঝতে পারবে যে আপনি এখানে ফাঁকিবাজি করার চেষ্টা করতেছেন। এর জন্য চেষ্টা করবেন স্ট্যান্ডার্ডভাবে মার্জিন একবার বড় করে দেওয়ার কোনো মানেই হয় না। এবং মার্জিন দেওয়ার পরে আপনি যখন শুরু করবেন তখন আপনি প্রথমে লিখবেন 1 নং প্রশ্নের উত্তর। দেওয়ার পর আপনি চাইলে এখানে ব্লু কালার ইউজ করতে পারেন। আর অনেকে আবার 1 নং ক প্রশ্নের উত্তর, আবার 1 নং খ প্রশ্নের উত্তর, আসলে এইভাবে বারবার লেখাটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আপনি একবারই লিখবেন ক নং প্রশ্নের উত্তর, তারপর এখানে ক দিয়ে এভাবে একটা টান দিতে পারেন, তারপর খ দিয়ে এভাবে টান দিন, এভাবে আপনি লেখা শুরু করবেন, অর্থাৎ মাঝখানে কগুলো লিখবেন, তাহলে সেটা চোখে পড়বে। তো যখন ক নাম্বার প্রশ্নের উত্তর করবেন, যেহেতু এটা জ্ঞানমূলক, আপনি চেষ্টা করবেন 1 লাইনের ভিতরে উত্তর করার জন্য। অনেকে যেটা করে জাস্ট একটা ওয়ার্ডের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করে, একটা ওয়ার্ডের ভিতরে উত্তর দিলে হয়, কিন্তু সেটা আসলে টিচারদের কাছে সেটা একটু মানে সেরকম মানে টিচাররা সেটা আসলে পছন্দ করে না। আপনি চেষ্টা করবেন 1 লাইনে উত্তর দেওয়ার জন্য। আসলে 1 লাইন লিখতে কিন্তু আপনার অনেক বেশি সময় যাবে। আপনার যেহেতু 1 মিনিট বরাদ্দ, আপনি একটা লাইন লিখতে কিন্তু আপনি 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া ছিল, অনুপম হাত জোড় করার পর কার হৃদয় গলেছে। তো এখানে কিন্তু আপনি মানে কেউ চাইলে এভাবে উত্তর দিতে পারে যে সোমনাথ বাবু লিখতে পারে, তবে এভাবে লিখলে টিচাররা একটু মনক্ষুণ্ণ হয়। আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রথম প্রশ্নটা দিয়ে কিন্তু টিচার মানে আপনার উপর দিয়ে একটা আপনাকে জাস্ট করা শুরু করবে যে আপনি আসলে কেমন স্টুডেন্ট। এই জন্য আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ লেখার জন্য, যে অনুপম হাত জোড় করার পর সোমনাথ বাবু ব্র্যাকেটে লিখে দিতে পারেন কল্যাণীর বাবার হৃদয় গলেছে। এভাবে লিখলে আসলে টিচার অনেক খুশি হয় এবং এখানে আপনাকে 1-এ 1 দিতে একবার বাধ্য থাকবে। 2 নম্বর যে প্রশ্ন, সেই 2 নম্বর প্রশ্নটা সাধারণত আপনাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই অনুধাবনমূলক প্রশ্ন যেমন এখানে দেওয়া আছে যে বাংলাদেশের
মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ আসর হইতে নিজে ফিরিয়ে দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে, মানে কি বোঝানো হয়েছে এরকম ধরনের আসলে প্রশ্নটা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, এক্ষেত্রে অবশ্যই আপনি যখন খ নাম্বার প্রশ্ন উত্তর করবেন, এই খ নাম্বার প্রশ্নটা কীভাবে করবেন, আপনি ক নাম্বারটা করলেন, করার পর একটু গ্যাপ রাখবেন, গ্যাপ রাখার পর খ লিখবেন, লেখার পর আপনি এখানে শুরু করবেন এবং খ নাম্বারটা অবশ্যই আপনি দুইটা প্যারা করবেন। প্রথম যে প্যারা থাকবে সেই প্যারা আপনাকে মূল যে লাইনটা আছে বা যে লাইনটা আপনাকে তুলে দিবে সেই লাইনটা যদি কোনো ওই গল্পের কেউ বলে তার নামটা মেনশন করতে পারেন, অথবা সেটা যদি বিখ্যাত কোনো ব্যক্তি বলে সে তার নামটা আপনি উল্লেখ করতে পারেন। যেমন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু অনুপম বলছিল, যেহেতু অনুপম বলছে আপনি অনুপমের নামটা মেনশন করতে পারেন। যখন আপনি অনুপমের নামটা মেনশন করবেন তখন আপনার জ্ঞানমূলক উত্তর হয়ে যাবে, কারণ আপনি এই 2 নাম্বার যে প্রশ্নটা আসে এটা যেহেতু অনুধাবনমূলক, এই অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে আপনাকে একটা জ্ঞানমূলক তথ্য দিতে হবে, তারপরে আপনাকে সে একটা ব্যাখ্যা দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই জ্ঞানমূলকের জন্য আপনি 1 পাবেন আর ব্যাখ্যার জন্য 1 পাবেন, এই টোটাল আপনি 2 মার্ক কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই জ্ঞানমূলকটা দেওয়ার জন্য আপনাকে প্রথম যে প্যারাটা হবে সেখানে আপনাকে মেনশন করতে হবে। যেমন এখানে আমি মেনশন করে দিচ্ছি, উক্তি দ্বারা যৌতুক নিয়ে অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করায় কন্যা সম্পাদন পিতার অসম্মতির মধ্য দিয়ে কথকে, যে কে বলছে যে অনুপমের অপমানে, যে অনুপমের নামটা আমরা মেনশন করে দিচ্ছি, অনুপমের অপমানের বিষয়টি বোঝানো হয়েছে। তার মানে এখানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা এক লাইনে ব্যাখ্যা করা হয়েছে, পাশাপাশি কে কথাটা বলছে তার নামটা এখানে উঠে আসছে। তার মানে এই নামটার মাধ্যমে এখানে কিন্তু জ্ঞানমূলকের জন্য 1 নাম্বার আমরা পেয়ে গেছি। তারপরে একটু গ্যাপ দিয়ে বা একটু ফাঁকা রেখে পরবর্তী যে প্যারাটা লিখবো সেখানে আমরা ব্যাখ্যা দিলেই আমরা তারপরে আর 1 মার্ক পেয়ে যাবো। তার মানে এভাবেই লিখলে আমরা খতে কিন্তু 2 মার্ক পেয়ে যাবো। এবং অবশ্যই যখন খ নাম্বার লিখবেন তখন এভাবে 2টা প্যারা করে লিখবেন, তাহলে ফুল মার্কটা পাবেন। অনেকে দেখা যায় একটা প্যারার ভিতরে আপনি উত্তর করেন, আপনি একটা প্যারার ভিতরে যখন উত্তর করবেন টিচার সেখানে কিন্তু আপনাকে 1 মার্ক দিয়ে দেবে। এজন্য চেষ্টা করবেন এই প্যারা করে লেখা, অর্থাৎ খ নাম্বারের জন্য অবশ্যই 2টা করে প্যারা লেখার চেষ্টা করবেন। আর আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ক খ আসলে কত পেজ করে লেখা উচিত। আমি যেটা বলবো যে আপনি ক নাম্বার তো 1 লাইনে উত্তর করে ফেলেন, আর খ নাম্বারটা চেষ্টা করবেন যে ওই 1 লাইনে উত্তর করার পর বাকি যে পেজটা থাকবে সেটা খ নাম্বার লিখে শেষ করার জন্য। আপনি খ নাম্বার ক্ষেত্রে প্রথম আপনি অনুধাবন যেটা আমার জ্ঞানমূলক সেটা আপনি 1 লাইন অথবা 1 লাইনে অর্ধেক আপনি লিখলেন, আর বাকি 2 লাইন বা 3 লাইন লিখে আপনি ওই পেজটা শেষ করে ফেললেন। আপনি যদি সম্পূর্ণ লিখতে পারেন তাহলে ভালো, আর যদি সম্পূর্ণ লেখা না হয় শেষে আপনি 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ফাঁকা রেখে তার পরের পেজে আপনি চলে যাবেন। এভাবে আপনাকে ক এবং খর উত্তরটা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন, ক নাম্বারটা আপনাকে 1 লাইনে করতে হবে আর খ নাম্বারটা 2টা প্যারায় করতে হবে, এবং চেষ্টা করতে হবে ক খ একটা পেজের ভিতরে শেষ করে ফেলার। এখন আলোচনা করবো কি নিয়ে, এখন আলোচনা করবো আমরা গ নিয়ে। তো প্রথমে আমাদের যে প্যারাটা থাকবে সেই প্যারাটাতে আমাদের প্রথম যেটা কাজ হবে, প্রথম প্যারাতে আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের এখানে এই জ্ঞানমূলক একটা আমাদের তথ্য নিয়ে আসতে হবে। এই জ্ঞানমূলক তথ্য নিয়ে আসলে সেক্ষেত্রে আমরা 1 পাবো, তারপরে মিলে আমাদের অনুধাবন নিয়ে আসতে হবে, এবং শেষে আমাদের যে লাস্ট যে প্যারাটা থাকবে সেই প্যারা যদি আমরা প্রয়োগটা ঘটাতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 3 মার্কটা এই গতে কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে আমরা অনুধাবনমূলকটা কীভাবে কাজে লাগাইছি, যেহেতু উদ্দীপকটা যেটা দেওয়া ছিল সেই উদ্দীপক কিন্তু কোথাও অপরিচিতা কথাটা উল্লেখ করা দেওয়া ছিল না। তো যেহেতু উদ্দীপকটা অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে রাখছি এটা কোথা থেকে আসছে, অপরিচিতা গল্প থেকে আসছে। তাহলে অপরিচিতা গল্পের অনুপম, তার মানে এখানে কিন্তু আমরা একটা জ্ঞানমূলক তথ্য নিয়ে আসলাম যে এই যে অনুপমের কথাটা আসতেছে অথবা উদ্দীপকটা যেটা আসতেছে এটা আমরা অপরিচিতা গল্প থেকে আসছে সেটা মেনশন করে দিয়ে তারপর আমরা লিখলাম চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যবহৃত দেওয়া যায়, নিচে তার ব্যাখ্যা দেওয়া হলো। তার মানে প্রথম যেটা ক্লু হলো, প্রথমে অবশ্যই প্রথম ক্লুতে আমাদের একটা কি নিয়ে আসতে হবে, আমাদের একটা জ্ঞানমূলক তথ্য নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা চেষ্টা যেটা করতে পারি যে উদ্দীপকটা যেখান থেকে দেওয়া থাকবে অবশ্যই উদ্দীপকটা আমাদের কোনো গদ্য বা কোনো পদ্য বা নাটক বা উপন্যাস থেকে আসবে। তো সেটা কোন নাটক থেকে আসতেছে বা কোন উদ্দীপকটা কোন নাটকের সাথে সামঞ্জস্য আছে সেটাকে আমরা মেনশন করে দেওয়ার মাধ্যমে আমরা জ্ঞানমূলকের উত্তরটা দিয়ে দিব। তারপরে যে প্যারাটা থাকবে সেই প্যারাটাতে অবশ্যই এখানে নিজের ভাষায় লিখতে হবে। যেহেতু এখানে আমাদের যে তথ্যটা দেওয়া ছিল সেটা মিলে আমরা জানি অপরিচিত গল্পটা যৌতুক নিয়ে আমাদের গল্পটা সামনের দিকে আগাইছে। তো সেক্ষেত্রে এখানে নিজের ভাষায় মানে লিখতে হবে। এই যে দ্বিতীয় যে প্যারাটা হবে সেই প্যারাটার সাথে কিন্তু আপনার উদ্দীপকের কোনো বিষয়বস্তুকে একবারে সরাসরি টেনে আনা যাবে না, এখানে নিজের ভাষায় ব্যাখ্যাটা করতে হবে। যেমন এখানে লিখছে অনেক যুবক আছে যারা উচ্চশিক্ষিত হলেও তাদের সুগঠিত নয়, নিজের সিদ্ধান্ত নিতে পারে না, পরিবারের চাপের সিদ্ধান্তের জন্য পরিবারের কর্তা ব্যক্তিত্বের উপর নির্ভর করতে হয়, তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তারা পরিবারের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে। তাহলে এই যে জিনিসটা এটা কিন্তু আমরা উদ্দীপকের ক্লুটা নিয়ে আসছে, কিন্তু উদ্দীপকের কোনো কিছুকে এখানে সরাসরি টেনে নিয়ে আসেনি। অর্থাৎ আমরা উদ্দীপকের সাথে সামঞ্জস্য করে নিজের ভাষায় আমাদের এখানে কিন্তু
পরবর্তী প্যারাটা লিখতে হবে এবং তারপরে যে প্যারাটা থাকবে ফাইনাল যে প্রয়োগটা ঘটবে সেখানে উদ্দীপকের সাথে আমরা যে একটু আগে যে প্যারাটা দিলাম তার সাথে উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে তারপরে আমাদের পরের যে প্যারাটা আছে ফাইনাল যে প্রয়োগটা সেই প্রয়োগটা ঘটাতে পারলে আমরা কিন্তু এখানে 3 মার্কটা পেয়ে যাব। তার মানে আমাদের উত্তরটা কীভাবে করতে হবে, প্রথমে অবশ্যই প্রথম যে প্যারাটা থাকবে সেখানে আমাদের জ্ঞানমূলক একটা ক্লু নিয়ে আসতে হবে। তারপরে যেটা থাকবে সেটা সরাসরি উদ্দীপকটা নিয়ে আসা যাবে না, এখানে নিজের ভাষা উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো এখানে একটা ব্যাখ্যা দিতে হবে, অথবা উদ্দীপকটা সরাসরি উল্লেখ না করে নিজের মতো ব্যাখ্যা দিতে হবে। তারপরে এই যে আমরা ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যার সাথে উদ্দীপককে সামঞ্জস্য রেখে তারপরে এখানে প্রয়োগ ঘটাতে পারলে এখন আমরা এখানে 3 মার্ক পেয়ে যাব। এবং এই যে গ নাম্বারটা, এই গ নাম্বারটা আমরা কয় পেজ উত্তর করব, এই গ নাম্বারটা আমরা চেষ্টা করব 1 পেজ সম্পূর্ণ লিখবো, লেখার পরে আমরা অপর পেজের হাফ পেজ আমরা যাব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কয় পেজ হচ্ছে 1.5 পেজ উত্তর করার চেষ্টা করব। এবং 1.5 পেজ উত্তর করার পর পরে যে অংশটা থাকবে সেই পরে অংশটাকে 1.5 পেজ লেখার পরে যে ফাঁকা যে অংশ থাকবে সেখানে আর কোনো কিছু লেখার দরকার নেই, আমরা সেটা ফাঁকা লিখে তার পরের পেজে আমরা ঘ নাম্বারে উত্তর চলে যাব। তো এখন আমরা আলোচনা করব ঘ নাম্বার নিয়ে। এই ঘ নাম্বারের ক্ষেত্রে কীভাবে লিখবো, এই ঘ নাম্বারের ক্ষেত্রে আমাদের এখানে টোটাল কয়টা প্যারা হবে, এখানে আমাদের 4টা প্যারা হবে। এই 4টা প্যারা করতে পারলে আমরা 4 মার্ক পাবো। অর্থাৎ প্রথম যেটা থাকবে সেখানে আমাদের সেমভাবে আমাদের প্রথম যেটা থাকবে সেখানে থাকবে প্রথম প্যারাতে আমরা 1 মার্ক পাবো যদি সঠিকভাবে লিখতে পারি, তারপরে প্যারাতে আমরা 1 মার্ক পাবো, তারপরে প্যারাতে আমরা 1 মার্ক পাবো এবং শেষে যদি ফাইনালি উপসংহারটা আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু 4 মার্কটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে প্রথম যে প্যারাটা থাকবে সেখানে কিন্তু আমাদের লিখতে হবে কি, যে ওই যে একটা অবশ্যই বলবো যে এইটার সাথে তুমি আপনি যৌক্তিক আপনার মানে মতামতের সাথে এটা আপনি সামঞ্জস্যপূর্ণ কিনা। তো আপনি ওই উদ্দীপকের সাথে যে লাইনটা দেওয়া থাকবে সেখানে যদি সামঞ্জস্য থাকে প্রথমে আপনাকে সেটা ডিক্লেয়ার করে নিতে হবে যে আপনি মানে সেটার সাথে আপনি সহমত কিনা। যদি সহমত হন 1 লাইনে আপনি লিখে দেবেন আপনি সহমত, অর্থাৎ আপনি ইয়েস লিখে ফেললেন। আর যদি আপনি সহমত না হন বা যদি ওই উদ্দীপকের সাথে যে প্রশ্নটা দিছে সেটার সাথে যদি কোনো মিল না থাকে তাহলে সেক্ষেত্রে লিখবেন যে আপনি সহমত না বা সেটার সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ না। তো সেটা ডিক্লারেশন যখনই আপনি দিবেন সেখানে আপনি 1 মার্ক পেয়ে যাবেন। তারপর সেমভাবে ওই আপনার অনুধাবনমূলকের মতো আপনাকে নিজের মতো এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে। তারপর সেমভাবে আপনার উদ্দীপকের সাথে সেই ব্যাখ্যার সামঞ্জস্য নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সবার শেষে আপনার ফাইনাল যে আপনার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা উপসংহারের মতো আপনাকে একটা সিদ্ধান্ত জানাই দিতে হবে, বা এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম সেটা একটা যদি আমরা বাস্তব প্রয়োগ আমরা দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ফুল 4 মার্কটা পেয়ে যাব। এখন প্রশ্ন হলো তাহলে এভাবে যদি আমরা 4টা প্যারা করে যদি লিখতে পারি তাহলে সেক্ষেত্রে 4 মার্ক পাবো। অবশ্যই মাথায় রাখতে হবে প্যারা প্যারা করে লিখলে আপনি ফুল মার্ক পাবেন। অনেক শিক্ষার্থী দেখা যায় এই প্যারা করে না লেখার কারণে মার্কটা কিন্তু কম আসে। আপনি যখন এই প্যারা প্যারা করে লিখবেন তখনই কিন্তু দেখা যাবে টিচার আপনাকে 4 মার্ক দিতে বাধ্য। তো এই জন্য অবশ্যই যখন আপনি ঘ নাম্বার উত্তর করবেন তখন অবশ্যই প্যারা করে লিখবেন। আর ঘ নাম্বারটা কত পেজে করার চেষ্টা করবেন প্রথম 1 পেজটা এখান থেকে শুরু করলেন সম্পূর্ণটুকু লিখে পরের আর 1 পেজ সম্পূর্ণ লেখার চেষ্টা করবেন, অর্থাৎ চেষ্টা করবেন এই ঘ নাম্বারটা 2 পেজের ভিতরে উত্তর করার জন্য। যেহেতু এখানে 4 মার্ক আছে তো আপনি প্রথম পেজ লিখলে ধরেন 2 পাইলেন, পরের পেজ লিখলে 2 পারবেন, এভাবে আপনি 4 মার্কটা কিন্তু ইজি পেয়ে যাবেন। অর্থাৎ ঘ নাম্বারের জন্য আপনি 2 পৃষ্ঠা বরাদ্দ রাখার চেষ্টা করবেন এবং এই লেখার সময় যে বড় বড় করে লিখবেন পৃষ্ঠা ভরাবেন এরকম করার চেষ্টা করার দরকার নাই। আপনার হাতের লেখা যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে আপনি 1.5 পর্যন্ত লিখতে পারেন। আর যাদের লেখা একটু স্ট্যান্ডার্ড আছে তারা 2 পেজ লিখবেন। তাই মানে যখন আপনি এইভাবে বড় বড় অক্ষরকে লিখতে চেষ্টা করবেন তখন টিচারও বুঝে যাবে যে আপনি এখানে ফাঁকিবাজি বা কারসাজি করার চেষ্টা করছেন। এভাবে যদি আপনি উত্তর করেন তাহলে আশা করি আপনি বাংলা সৃজনশীলে আপনি ফুল মার্ক পাবেন। তাহলে আপনাকে অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে। অবশ্যই অনেকে বারবার বলে যে এইভাবে আসলে প্যারা করে লেখাকে আদৌ পরীক্ষা হলে পসিবল কিনা। আসলে এটা অবশ্যই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি কয়েকবার প্র্যাকটিস করে যদি পরীক্ষা হলে যান দেখবেন যে আপনি ঠিকই এভাবে প্যারা প্যারা করে লিখতে পারতেছেন। আর যখনই প্যারা প্যারা করে লিখবেন তখন আপনি সৃজনশীল 10-এর ভিতরে 10 কিন্তু পেয়ে যাবেন। আশা করি এই কৌশলটা আপনি পরীক্ষা হলে যদি প্রপারলি ফলো করতে পারেন তাহলে সৃজনশীলের সর্বোচ্চ মার্ক তোলার মাধ্যমে আপনি বাংলাতে কিন্তু ভালো করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন এবং আর কোন কোন বিষয়ের ভিডিও দরকার সেটাও কমেন্টে জানাই দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।